হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলের ফাইনাল সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি মেইনলি হচ্ছে রিটেন পার্ট, মানে ফাইনাল সেকেন্ড পেপার রিটেন পার্টে কি কি আসতে পারে বা কি কি বিগত বছরে এসেছে সেই সব নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের হচ্ছে ফাইন্যান্সে দুইটা পার্ট থাকবে, হ্যাঁ। একটা হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট, আর একটা হচ্ছে সৃজনশীল বা যেটাকে বলা হয় রিটেন পার্ট বা ক্রিয়েটিভ পার্ট। সো আমরা তো এমসিকিউ পার্টটা মোটামুটি কভার করেছি এবং চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা পেয়েছি। সো আমি আজকে তোমাদের রিটেন পার্টটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে তোমরা পড়াশোনা করবে, তারপর হচ্ছে কিভাবে কোশ্চেনটা পুরোপুরি কিভাবে লিখবে, হ্যাঁ, কোশ্চেনের মার্কস কেমন থাকতে পারে, তোমরা কতটুকু লিখলে ভালো মার্কস পাবে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমার কথাটা। ঠিক আছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি সেটা হচ্ছে আমাকে জানিয়ে দাও। ওকে, সো পরেরটায় হচ্ছে আমরা যাই। হ্যাঁ, সো আমার পরিচয় তো তোমরা জানোই, আমার নাম হচ্ছে ফারজানা আক্তার মনি। তোমরা কয়েকজনই হচ্ছে আমাকে ইনবক্সে নক করেছিলে বিভিন্ন প্রবলেমের জন্য, কিন্তু আমি অ্যান্সার গুলো করতে পারিনি কারণ আমি এই কয়দিন খুবই বিজি ছিলাম। খুবই বিজি বলতে হচ্ছে অনেক ধরনের কাজ ছিল, তারপর হচ্ছে মানে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, প্লাস হচ্ছে এক্সাম চলতেছিল। সো এই জন্য হচ্ছে আমি ওরকম একটা মেসেঞ্জার বা ফেসবুক অ্যাক্টিভ ছিলাম না। সো আশা করি খুব তাড়াতাড়ি হচ্ছে ফ্রি হয়ে সবার হচ্ছে মেসেজের অ্যান্সার দিব, ঠিক আছে। সো আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে রিটেন পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে চেক আছে, ঠিক আছে, চেক অথবা যেটাকে কি বলা হয়, এই যে চেক, চেক, তারপর বিল হচ্ছে বিনিময়, বিল অফ এক্সচেঞ্জ, এরপর হচ্ছে প্রমিসরি নোট, প্রমিসরি নোট কে আরেকটা নাম হচ্ছে কি তোমার অঙ্গীকার পত্র। ঠিক আছে, সো চেক, বিনিময়, বিল, অঙ্গীকার পত্র নিয়ে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার থেকে কি কি রিটেন কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং, ঠিক আছে, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এই চ্যাপ্টারটা থেকে কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এর আগে কিন্তু আমরা কিছু প্র্যাকটিস দেখেছিলাম, এমসিকিউ অথবা হচ্ছে এক লাইনের প্রশ্নের উত্তর। আজকে আমরা দেখবো যে সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন কি কি আসতে পারে সেগুলো, ঠিক আছে। সো এইখানে আচ্ছা, আজকে একটু লেট হয়েছে ক্লাসটা স্টার্ট করতে, আজকে একটু লেট হয়েছে কারণ বুঝোই তো, শুরু করতে করতে একটা যেই প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুস ছিল, সো সব মিলে হচ্ছে একটু দেরি হয়েছে। সো তোমরা হচ্ছে আসতে থাকো, লাইভ ক্লাসে হচ্ছে জয়েন করো। এরপর তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দাও যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, তারপর হচ্ছে কথাগুলো ক্লিয়ার নাকি, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি, সেগুলো হচ্ছে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। সো আজকে শুক্রবার, আজকে জানি অনেকেই হচ্ছে তোমরা ঘুমাচ্ছ অথবা চিন্তা করছো যে না শুক্রবার একটু ঘুরতে বের হই, লাইভ ক্লাস করার দরকার নাই, পরে হচ্ছে রেকর্ডটা দেখে নিব। আসলে লাইভ ক্লাস করে তোমরা যতটুকু বুঝতে পারবে বা যতটুকু ইন্টারেকশন করতে পারবে তোমাদের ইনস্ট্রাক্টরদের সাথে, ততটুকু কিন্তু রেকর্ড ক্লাসে তোমরা পারবে না, ঠিক আছে। সো তোমরা যতটা প্রশ্ন করবে ততই কিন্তু আমি অ্যান্সার দিব, তোমরা যদি প্রশ্ন না করো তাহলে তো আমি অ্যান্সার করতে পারবো না। সো তোমাদের যদি রিটেন পার্ট সম্পর্কে হচ্ছে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কোশ্চেন করে জানিয়ে দাও, তাহলে আমি চেষ্টা করব যে তোমাদের যে কনফিউশন গুলো আছে সেগুলো সবগুলো সলভ করতে। সো প্রথমেই আমরা চেক সম্পর্কে, এটা কিন্তু আমি যখন আরেকটা লাইভ ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি চেক সম্পর্কে আলোচনা করেছি, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। চেক মানে কি? চেক হচ্ছে আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রণয়ন করে, তাই এখানে আমানতকারী আমানতকারী ব্যাংক হিসাবে জমাকৃত যে টাকা যখন আমানতকারী উত্তোলন করতে চায় বা আমানতকারী যদি চায়, মনে করো আমানতকারীর নাম হচ্ছে ক, ঠিক আছে, মিস্টার ক।
সো মিস্টার ক যদি চায় যে মিস্টার খ কে আমি চেক দিব এবং মিস্টার খ গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিবে, ঠিক আছে? তো আমি কি বলছি, আমানতকারী নিজেও হচ্ছে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে, যত টাকা তার ব্যাংকে জমা ছিল সেখান থেকে উত্তোলন করতে পারে। আবার আমানতকারী কি করতে পারে, মিস্টার খ কে অনুমোদন দিতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ধরো 5 লাখ টাকা আছে, সেখান থেকে তুমি 50,000 টাকা পাও আমার থেকে, তোমাকে। সো চেক হচ্ছে একটা হস্তান্তর ঋণের দলিল, মানে ইচ্ছা করলে তুমি হস্তান্তর করতে পারবে। সো এই যে দেখো, চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য দলিল। হস্তান্তরযোগ্য দলিল মানে হচ্ছে যেটার মালিকানা হস্তান্তর করা যায়, ঠিক আছে? সো হস্তান্তরযোগ্য দলিল মানে হচ্ছে যেটার মালিকানা হস্তান্তর করা যায়। ওকে, সো এই হচ্ছে চেক। এখন আমরা দেখব চেকের কিছু বৈশিষ্ট্য। সো চেকের বৈশিষ্ট্য থেকে হচ্ছে তেমন একটা রিটেন কোশ্চেন আসে না, বাট আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, চেকের বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে চেক একটা লিখিত দলিল। চেক অবশ্যই তুমি হচ্ছে টাইপ করে দিতে পারবে না, তোমাকে হাতে লিখতে হবে, ঠিক আছে? সো চেকের মধ্যে কি কি লিখতে হয়, চেকের মধ্যে হচ্ছে নাম লিখতে হয়, তারপর হচ্ছে যদি অনুমোদন দাও তাহলে চেকের পিছনে কাকে অনুমোদন দিচ্ছ তার নাম লিখতে হয়। যেমন ধরো এই হচ্ছে একটা চেক, ঠিক আছে? সো চেকের মধ্যে তুমি বাহককে লিখতে পারো, অথবা অনুমোদন বলে বাহককে, তাহলে এই চেকের মধ্যে তার নাম লিখে দিবে। ধরো মিস্টার খ কে তুমি দিতে চাচ্ছ এই চেকের টাকাটা, সো তুমি ওই চেকের পিছনে তুমি মিস্টার খ কে অনুমোদন দিয়ে দিলে, তাহলে মিস্টার খ যদি ব্যাংকে যায় তাহলে সে টাকাটা উত্তোলন করতে পারবে। সো এটা হচ্ছে একটা লিখিত দলিল, এখানে তারিখ, নাম, তারপর হচ্ছে স্বাক্ষর বা সিগনেচার এসব হচ্ছে লেখা থাকে। এরপর যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, ঠিক আছে? এখানে কার স্বাক্ষর লাগবে, এখানে অবশ্যই আমানতকারীর স্বাক্ষর লাগবে। চেকের মধ্যে আমানতকারীর স্বাক্ষর এটা হচ্ছে মাস্ট। এটা কি অনুমোদন বলে যে প্রাপক, সে কিন্তু চেকে কখনোই স্বাক্ষর দিতে পারবে না, একমাত্র আমানতকারী স্বাক্ষর দিতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগে আলোচনা করছি। এখন আলোচনা করার কারণ হচ্ছে আমি তোমাদের যখন রিটেন কোশ্চেন গুলো করবো যাতে করে তোমরা সহজেই অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আজকে দেখা যাচ্ছে পার্টিসিপেশন একটু কম, কারণ তোমরা হচ্ছে সবাই শুক্রবার পড়তে চাও না মনে হয়, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে একাধিক পক্ষ থাকবে। চেকের মধ্যে কি থাকবে, একের বেশি পক্ষ থাকবে। যেমন এই যে চেকের যে পক্ষগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এরপরে আমরা আলোচনা দেখবো যে চেকে কয়টা পক্ষ থাকে, তারপর চেকের প্রকারভেদ গুলা কি কি সেগুলা। এরপর চেকটা হচ্ছে একটা শর্তহীন প্রকৃতি, মানে যখন আমানতকারী ব্যাংকারকে হচ্ছে বলবে যে আমার চেকে যত টাকা আছে তত টাকা আমাকে দেওয়া হোক, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা শর্তহীন প্রকৃতি। শর্তহীন প্রকৃতি মানে হচ্ছে ব্যাংক কখনো আমানতকারীকে কোনো শর্ত দিতে পারবে না যে আপনি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে, সো আপনি 50,000-এর বেশি উত্তোলন করতে পারবেন না, 50,000 আপনি ব্যাংক থেকে উঠাতে পারবেন না। কেন পারবো না? আমার টাকা আছে, আমি যখন ইচ্ছে তখন উঠাতে পারবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা শর্তহীন প্রকৃতি। আমি যখনই চেক লিখবো, আর মনে রাখবে চেক সাধারণত হচ্ছে যাদের কারেন্ট হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব আছে, যাদের চলতি হিসাব অথবা যাদের সঞ্চয়ী হিসাব আছে, এই দুইটা হিসাব যাদের আছে মূলত তারাই হচ্ছে চেক বুকটা পেয়ে থাকে। আর যাদের হচ্ছে স্থায়ী হিসাব আছে তারা কিন্তু চেক বইটা পায় না। সো এটাই বলা হয়েছে যে এটা একটা শর্তহীন প্রকৃতি থাকবে, চাহিদা মাত্রই আমানতকারীকে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে। এরপর বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ অর্থ ও তারিখের উল্লেখ থাকবে, মানে কত টাকা উত্তোলন করতে যাচ্ছ, সো নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে এবং কত তারিখে তুমি এই টাকাটা উত্তোলন করতে যাচ্ছ সেই নির্দিষ্ট পরিমাণ তারিখ লেখা থাকবে। তো এখন দেখো যদি তারিখ ভুল হয়, ভুল হতে পারে না, যেমন ধরো তুমি 10 তারিখের একটা চেক লিখেছো, 10/3/2022, ঠিক আছে? এখন তুমি ধরো একটু লেট হয়ে গেল, হ্যাঁ, চেকের টাকাটা উত্তোলন করতে একটু লেট হয়ে গেল, তো তুমি ধরো গেলে হচ্ছে 10/4/2022, তো এটা কি হয়ে গেল, হ্যাঁ, তুমি সরি সরি এখানে হচ্ছে চেকের মধ্যে লেখা ছিল 10/3/2022, তুমি এই তারিখে তুমি হচ্ছে ব্যাংকে গিয়েছো, ব্যাংকে চেকটা রেখেছো এবং বললে যে তোমাকে টাকা পরিশোধ করা হোক, তাহলে এখানে কি তারিখ ভুল আছে না? হ্যাঁ, তারিখ কিন্তু ভুল আছে, কিন্তু যদি 6 মাস অতিবাহিত না হয়,
আমি আবার রিপিট করছি, যদি 6 মাস অথবা 318 180 দিন, হ্যাঁ 180 দিন যদি অতিবাহিত হয়ে না যায় তাহলে কিন্তু তুমি চেকের টাকাটা পাবে। যদি 180 দিনের বেশি হয়ে যায়, মানে সেই চেকটা তুমি 10/3/2022 লিখেছো সেই চেকটা, এবং চেকের মধ্যে ওই তারিখ লেখা আছে, তার 180 দিন পরে মানে 181তম দিনে তুমি যদি গিয়ে বলো আমাকে এই চেকের টাকাটা দেওয়া হোক, তাহলে কিন্তু ব্যাংক দিতে বাধ্য না এবং তোমার চেকটা অমর্যাদা করা হবে, মানে তোমাকে চেকের টাকাটা দেওয়া হবে না। এরপর বলা হয়েছে যে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ, চেকের যে টাকাটা সেটা বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে। বিহিত মুদ্রা বলতে বোঝানো হয়েছে আমাদের যে ব্যাংক নোট রয়েছে, ব্যাংক নোট, তারপর হচ্ছে সরকারি নোট, ঠিক আছে, এই দুইটা নোটে অর্থ পরিশোধ করতে হবে। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 20 টাকা, 50 টাকা, তো এই বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে চেকের টাকাটা। এরপর বলা হয়েছে চাহিদা মাত্র প্রদায়, মানে এটা হচ্ছে শর্তহীন প্রকৃতির মতো, যখনই তুমি টাকাটা চাইবে সাথে সাথে তোমাকে টাকার অর্থটা দিতে বাধ্য থাকবে। এরপর বলা হয়েছে দাগ কাটার সুযোগ। সো বন্ধুরা, এই হচ্ছে তোমার চেকের বৈশিষ্ট্যগুলো। দাগ কাটার সুযোগ মানে হচ্ছে তোমার যখন হুকুম চেক তুমি লিখবে, হুকুম চেক আছে, চেকের প্রকারভেদের মধ্যে এগুলো দেখাবো, হুকুম চেক, তারপর হচ্ছে বাহক চেক, এই চেকগুলোর মধ্যে তুমি যদি দাগ কেটে দাও তাহলেও কিন্তু তোমার চেকটা আরো বেশি নিরাপদ হয়ে যাবে। সো বাহক চেক এবং হুকুম চেক, এই দুইটা চেকে যখন তুমি এক কর্নারে আড়াআড়ি ভাবে দাগ কেটে দিবে তখন সেটা হয়ে যাবে দাগ কাটা চেক, এবং সেটা অনেক বেশি নিরাপদ হয়ে যাবে, কারণ ওই চেকের অর্থ মালিক ছাড়া মানে আমানতকারী ছাড়া বা চেকের প্রাপক ছাড়া আর কেউ উত্তোলন করতে পারে না। সো এই ছিল চেকের বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা দেখব চেকের পক্ষ সমূহ, পার্টিজ অফ চেক। সো চেকের পক্ষ কয়টা আছে এখানে দেখি। প্রথম পক্ষ হচ্ছে আদেশটা, ঠিক আছে, চেকের প্রথম যে পক্ষ হচ্ছে সেটা হচ্ছে আদেশটা। যে ব্যক্তি চেকের স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা নিজকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে চেকের আদেশটা বলে। তো সহজ কথায় বলতে গেলে এখানে আদেশটা হচ্ছে আমানতকারী, ঠিক আছে, আদেশটা হচ্ছে কে, চেকের আমানতকারী, মানে সে কি করছে, শর্ত ভাবে নির্দেশ প্রদান করছে যে আমার ব্যাংকে যত টাকা জমা আছে তত টাকা আমাকে দেওয়া হোক, বা এই নির্দিষ্ট পরিমাণ টাকা আমি উত্তোলন করতে চাই। তো এখানে আদেশ প্রদান করছে কে, আমানতকারী। সো যে আদেশ প্রদান করছে সে হচ্ছে আদেশটা। ওকে, সো এই হচ্ছে চেকের পক্ষ সমূহের মধ্যে একটা, সেটা হচ্ছে আদেশটা। আচ্ছা, এরপর কি আছে, এরপর হচ্ছে আদিষ্ট। চেক প্রস্তুত করে, আদেশটা চেক প্রস্তুত করে মূলত যার প্রতি এর অর্থ পরিশোধের নির্দেশ দেয় তাকেই হচ্ছে চেকের আদিষ্ট বলে। এখন তোমরা বলতে পারো যে আপু এগুলো তো আমরা জানি, কিন্তু এগুলো জানলেই হবে না, এখান থেকে কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দিব, জাস্ট একটু সামারি করে বলে দিচ্ছি। সো আদিষ্ট হচ্ছে আদেশটা চেক প্রস্তুত করে যাকে টাকাটা পরিশোধের নির্দেশ দেয়। ধরো আদেশটা একটা 50,000 টাকার চেক প্রস্তুত করলো, সো এই 50,000 টাকা কাকে পরিশোধ করতে বলা হবে, যাকে পরিশোধ করতে শর্তহীন নির্দেশ প্রদান করা হবে সেই হচ্ছে আদিষ্ট। সো এখানে আদিষ্ট হচ্ছে কে, এখানে আদিষ্ট হচ্ছে ব্যাংক। সো আবার রিপিট করছি, আদেশটা হচ্ছে যে আদেশ প্রদান করে, সো আমানতকারী হচ্ছে আদেশটা, আর আদিষ্ট হচ্ছে যাকে আদেশটা প্রদান করা হয়, অর্থ পরিশোধের আদেশ যাকে প্রদান করা হয় সেই হচ্ছে আদিষ্ট। সো এক্ষেত্রে আদিষ্ট হচ্ছে ব্যাংক। ওকে, এরপর হচ্ছে চেকের পক্ষ সমূহ। আরো একটা পক্ষ আছে, সেটা হচ্ছে প্রাপক। প্রাপক মানে হচ্ছে যার নাম চেকের পাতায় উল্লেখ থাকে, ঠিক আছে। সো এই যে দেখো, যার নাম চেকের পাতায় উল্লেখ করা হয় তাকে বলা হয় চেকের প্রাপক। সো যে প্রাপক বা যার নাম উল্লেখ থাকে তাকেই কিন্তু দেওয়া হয় টাকাটা। এখন কথা হচ্ছে প্রাপক ইচ্ছা করলে অনুমোদন বলে প্রাপক বানিয়ে ফেলতে পারে। মানে ধরো একটা চেকের মধ্যে, একটা চেকের মধ্যে আমার নাম লেখা আছে প্রাপকের ঘরে, হ্যাঁ প্রাপকের ঘরে লেখা আছে মনি। সো এই যে প্রাপকের ঘরে যে নামটা লেখা আছে, সো সেই প্রাপক বা আমি ইচ্ছা করলে আরেকজনকে অনুমোদন দিতে পারি। অনুমোদন কোথায় দিব, চেকের পেছনে,
চেকের পেছনে আমি নাম লিখে অনুমোদন দিতে পারি যে আমি চাচ্ছি যে আমার যে চেকের টাকাটা সেটা তাকে দেওয়া হোক। তো এটাকে বলা হয় অনুমোদন বলে প্রাপক। সো অনুমোদন বলে প্রাপক হচ্ছে অনুমোদন বা হস্তান্তরের মাধ্যমে চেকের সত্ত্ব কেউ প্রাপ্ত হলে তাকে বলা হয় অনুমোদন বলে প্রাপক। আচ্ছা, এখন এই যে একটা দেখো চেক দেওয়া আছে, উদাহরণ এখানে হচ্ছে টুইঙ্কেল ব্যাংক আছে, তারপর পে টু থমাস উইঙ্কেল। হ্যাঁ, তো এখানে পে এর পরে মানে যে নামটা উল্লেখ আছে সে হচ্ছে কে, যার নাম উল্লেখ থাকবে সে হচ্ছে প্রাপক। একটু আগে কিন্তু আমরা দেখেছি যে যার নাম চেকে উল্লেখ থাকবে, এখানে পে টু অথবা তাকে টাকাটা প্রদান করা হোক এরকম যদি থাকে সেই হচ্ছে প্রাপক। আর যার সিগনেচার থাকবে সে হচ্ছে কে, আমানতকারী। হ্যাঁ, সাধারণত চেকে আমানতকারী থাকে। আর আমানতকারীকে কি বলা হয়, আমানতকারীকে বলা হয় হচ্ছে আদেশটা, মানে সে হচ্ছে শর্তহীন আদেশ প্রদান করতে চাহিবা মাত্রই আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হোক। সো আমানতকারী হচ্ছে এখানে চেকের আদেশটা। আর এখানে টুইঙ্কেল ব্যাংক, হ্যাঁ আমরা বলেছিলাম না যে সাধারণত যে ব্যাংকটাকে আদেশ প্রদান করা হয় বা যাকে আদেশ প্রদান করা হয় অর্থ পরিশোধের জন্য সে হচ্ছে আদিষ্ট। আমি এটা লিখে দিয়েছি, দেখো এখানে হচ্ছে আদিষ্টকে টুইঙ্কেল ব্যাংক, তারপর এখানে প্রাপক হচ্ছে এই যে যার নাম উল্লেখ আছে, এখানে থমাস উইঙ্কেলের নাম উল্লেখ আছে, তো সে হচ্ছে প্রাপক অথবা পেই। আর আদেশটা হচ্ছে কে, আদেশটা হচ্ছে এই যে যার স্বাক্ষর আছে এখানে, যে আদেশ প্রদান করছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার জন্য, সেই হচ্ছে আদেশটা। ওকে, এরপর কি আছে দেখো, এখানে একটা কাজ আছে। আচ্ছা, এই কাজটা তোমাদের করা লাগবে না, এটা আগেই করেছি আমরা। চেকের প্রকারভেদ, চেকের প্রকারভেদ এখানে কি আছে, প্রথমত হচ্ছে বাহক চেক বা বেয়ারার চেক। সো বাহক চেক কাকে বলে, যে কোনো ব্যক্তি বা বাহক, দাঁড়া এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের টাকাটা সংগ্রহ করতে পারে তাকে বলা হয় বাহক চেক। মানে যেই চেকের টাকাটা যে কোনো ব্যক্তি হচ্ছে টাকা জমাদানের মাধ্যমে উত্তোলন করতে পারে। ঠিক আছে, আমি বলি চেকটা জমা দিয়েছে আর ব্যাংক সাথে সাথে টাকা দিয়েছে, এখানে ডিপেন্ড করছে না যে যে চেকটা লিখেছে বা এটা কি আসলেই তার চেক, এরকম কিছু ব্যাংক যাচাই বাছাই করবে না। যে চেকটা উপস্থাপন করবে ব্যাংকে তাকেই টাকাটা দিয়ে দেওয়া হবে। তো এই জন্যই বলা হয়েছে যে বাহক চেক কাকে বলে, যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকেই বলা হয় বাহক চেক। এরূপ চেক সহজে চেনার উপায় হলো এতে প্রাপকের নামের শেষে অথবা বাহককে শব্দদ্বয় লেখা থাকে। ঠিক আছে, সো তোমরা যদি বাহক চেক নাও বুঝে থাকো তাহলেও তোমরা বাহক চেক দেখে কিভাবে চিনবে, সেখানে লেখা থাকবে অথবা বাহককে। তো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে অগ্রণী ব্যাংকের। তো উদাহরণের মধ্যে লেখা আছে দেখো, প্রদান করুন রহিমকে অথবা বাহককে। তো এখানে রহিমকে অথবা বাহককে কথাটা লেখা আছে, তার মানে এটা কি চেক, এটা একটা বাহক চেক। ঠিক আছে, তো বাহক চেক যেই চুরি হয়ে যাক বা যাই হয়ে যাক, যেই চেকটা হচ্ছে ব্যাংকে উপস্থাপন করবে তাকেই টাকাটা পরিশোধ করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে হুকুম চেক, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অর্ডার চেক। যে চেকে প্রাপকের নামের শেষে অথবা আদেশানুসারে শব্দদ্বয় লেখা থাকে তাকে হচ্ছে হুকুম চেক বলে। তো আমি আবার রিপিট করছি, যে চেকে প্রাপকের নামের শেষে, ধরো প্রাপক হচ্ছে মনি, অথবা এখানে যারা দেখছো তাদের মধ্যে হচ্ছে একজন চেকের প্রাপক। হ্যাঁ, তো প্রাপকের নামের শেষে অথবা আদেশানুসারে শব্দদ্বয় যদি লেখা থাকে তাহলে সেটা হচ্ছে হুকুম চেক। এরূপ চেক অনুমোদনের দ্বারা হস্তান্তর করতে হয়। সো হুকুম চেক হস্তান্তর করতে হলে কি দরকার, হুকুম চেক হস্তান্তর করতে হলে অনুমোদন দরকার। সো অনুমোদনের দ্বারা এই হুকুম চেকটা হস্তান্তর করা হয়। তাই প্রাপক ও অনুমোদন বলে প্রাপক ছাড়া যে কেউ ব্যাংকে উপস্থাপন করে এর টাকা সংগ্রহ করতে পারে না। সো হুকুম চেক হচ্ছে কি, হুকুম চেকের মধ্যে মূলত তোমরা চিনবে কিভাবে, অথবা আদেশানুসারে শব্দদ্বয় লেখা থাকবে। আর বাহক চেকের ক্ষেত্রে অথবা অথবাকে লেখা থাকবে। ঠিক আছে, তো বাহক চেকের মধ্যে অথবা বাহককে লেখা থাকবে, আর হুকুম চেকের মধ্যে অথবা আদেশানুসারে শব্দদ্বয় লেখা থাকবে। আচ্ছা, সো দেখো এখানে একটা হুকুম চেকের উদাহরণ দেওয়া আছে, জনাব করিম অথবা আদেশানুসারে
টাকা 2,000 মাত্র প্রদান করুন। সো যেহেতু অথবা আদেশানুসারে আছে, তো সেহেতু এটা হচ্ছে একটা হুকুম চেক। আচ্ছা, এরপর হচ্ছে বন্ধুরা দাগ কাটা চেক, বা যেটাকে ইংলিশে বলা হয় ক্রসড চেক। সো আমরা একটু আগে দুইটা চেক পড়েছি, একটা হচ্ছে বাহক চেক, আরেকটা হচ্ছে হুকুম চেক। সো এই দুইটার মধ্যে সব থেকে নিরাপদ হচ্ছে হুকুম চেক, ঠিক আছে? কারণ বাহক চেককে যেই উপস্থাপন করবে তাকেই টাকাটা পরিশোধ করা হবে। আর হুকুম চেকের ক্ষেত্রে একটা অনুমোদন দরকার হয়, ঠিক আছে? অনুমোদন দ্বারা হচ্ছে হুকুম হস্তান্তর করা যায়, বা কিছুটা নিরাপত্তা একটু বেশি আছে, হ্যাঁ। আর দাগ কাটা চেক হচ্ছে সব থেকে বেশি নিরাপদ চেক। এই চেক ব্যাংকে উপস্থাপন করে এই চেকের টাকাটা নিতে পারে না যার মধ্যে চেকে লেখা থাকে, মানে হচ্ছে যে প্রাপক অথবা পেই বা যার নাম চেকে উল্লেখ থাকে সে গিয়ে ব্যাংকে উপস্থাপন করলে টাকাটা পরিশোধ করা হয়। তো বলতো কোন চেকটা সব থেকে বেশি নিরাপদ, বাহক চেক, হুকুম চেক নাকি দাগ কাটা চেক? সো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন চেকটা সব থেকে বেশি নিরাপদ চেক, বা কেন দাগ কাটা চেককে সব থেকে বেশি নিরাপদ চেক বলা হয়। ঠিক আছে, তো বলা হয়েছে দেখো এখানে বাহক বা হুকুম চেকের বাম কোণায় আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল সরল রেখা টানা হলে ওই চেককে দাগ কাটা চেক বলে। সো দাগ কাটা চেক কাকে বলে, এটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সো এই যে দেখো এখানে একটা দাগ কাটা চেকের উদাহরণ আছে, সেই উদাহরণে দেখতে পাচ্ছ যে আড়াআড়ি করে কেটে দেওয়া হয়েছে, আর এখানে প্রদান করুন জনাব রহিমা অথবা বাহককে, মানে এটা একটা বাহক চেক ছিল। এটা কি চেক ছিল? এটা একটা বাহক চেক ছিল। এটার উপর আড়াআড়ি ভাবে এই যে এইভাবে দাগ দিয়েছে, আড়াআড়ি ভাবে দাগ দেওয়ার ফলে এটা হয়ে গেছে একটা দাগ কাটা চেক। ওকে, তোমরা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, ক্লিয়ারলি যদি শুনতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তো আর কি আছে? এখন আবার দাগ কাটা চেক কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক, আরেকটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক। তো সাধারণভাবে দাগ কাটা চেককে বলা হয় অর্ডিনারি ক্রসড চেক। যে দাগ কাটা চেকে দাগের মাঝখানে ব্যাংক শব্দের উল্লেখ থাকে না তাকে বলা হয় সাধারণভাবে দাগ কাটা চেক। মানে তুমি যে এই যে কেটে দিয়েছো, এখানে কোনো ব্যাংক শব্দটা উল্লেখ থাকবে না, অন্য কিছু লেখা থাকতে পারে, অথবা বাহককে বা হচ্ছে বাহকের নামও লেখা থাকতে পারে, প্রাপকের নাম লেখা থাকতে পারে, কিন্তু ব্যাংক শব্দের উল্লেখ থাকবে না, তাহলে সেটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। সেই যে দেখো উদাহরণে এখানে দেওয়া আছে এন্ড কোং বা প্রাপকের হিসাব অথবা হস্তান্তরযোগ্য নয়, যে কোনো কিছু লেখা থাকতে পারে কিন্তু ব্যাংক শব্দদ্বয়ের উল্লেখ থাকবে না। এরপর হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক, স্পেশালি ক্রসড চেক। এখানে তোমার মাঝখানে ব্যাংক শব্দের উল্লেখ থাকবে। বিশেষভাবে দাগ কাটা চেকের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্য কোনো শব্দাদির উল্লেখ থাকে। একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ারলি বুঝবে। এখানে যে দেখো সোনালী ব্যাংক লেখা আছে, সোনালী ব্যাংক বা প্রাপকের হিসাব লেখা আছে। সো যে কোনো শব্দ লেখা থাকবে প্লাস ব্যাংক শব্দের উল্লেখ থাকবে। সো সাধারণভাবে দাগ কাটা চেকে ব্যাংক শব্দটার উল্লেখ থাকবে না, আর বিশেষভাবে দাগ কাটা চেকের ক্ষেত্রে ব্যাংক শব্দ উল্লেখ থাকবে। ওকে, সো বন্ধুরা তোমরা, আমি আবার রিপিট করছি, তোমরা যারা আমাকে এই কদিন ফেসবুকে বা মেসেঞ্জারে বসে নক দিয়েছিলে, কিছু কোশ্চেন করেছিলে যেটার উত্তর অবশ্যই আমি তোমাদেরকে দিব। আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম এই জন্য, বা এক্সামের একটু প্রেশার ছিল এই জন্য হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো দিতে পারি নাই। আর আম্মু আমার মা হচ্ছে হসপিটালে ছিল, তো তো সেখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে মানে অনেক টেনশনের মধ্যে ছিলাম সব মিলিয়ে। আচ্ছা ঠিক আছে, সো কথা না বাড়াই আমি হচ্ছে পড়াটা কভার করে দিই তোমাদের। বিবিধ চেক, এখানে বিবিধ চেকে একটা চেকের নাম হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। তো একটা উদাহরণ দিই, হ্যাঁ, পূর্ববর্তী তারিখের চেক। মনে করো আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে হচ্ছে 25 তারিখ, 25 মার্চ 2022। হ্যাঁ, সো আজকে হচ্ছে তারিখ, কিন্তু আমি চেকের মধ্যে লিখলাম হচ্ছে ধরো 20 তারিখ, 20/3/2022। সো আমি তারিখটা লিখেছি না, সো এটাকে বলা হয় পূর্ববর্তী তারিখের চেক। সো পূর্ববর্তী তারিখের চেক মানে হচ্ছে তোমার বর্তমান যে তারিখটা তার পূর্বের তারিখ লেখা হয়, অথবা তুমি যে তারিখে চেকটা প্রস্তুত করেছিলে সেই তারিখে তুমি চেকটা উপস্থাপন করনি বা পার হয়ে গেছে, হ্যাঁ, বা তুমি আগের তারিখটা লিখেছিলে চেকের মধ্যে, সো এগুলো হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। সো পূর্ববর্তী তারিখের চেকের অর্থ হলো যেদিন চেক প্রস্তুত করা হলো তখন
থেকে আরো কয়েকদিন এর তারিখ চেক লেখা হয়। এই যে প্রস্তুত করা হয়েছিল 25 তারিখে, কিন্তু চেকের মধ্যে লেখা হয়েছে 20 তারিখ, সেটা হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। এখন প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা পূর্ববর্তী তারিখের চেক কি, চেকের টাকাটা কি পরিশোধ করা হয়? যেহেতু আমি ডেটটা ভুল লিখেছি, তো তারিখ ভুল লিখলে কি আমাকে টাকাটা পরিশোধ করা হবে? তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যদি ডিফারেন্সটা 6 মাসের বেশি না হয়, 180 দিনের বেশি যদি ডিফারেন্সটা না হয়, তাহলে তোমাকে টাকাটা পরিশোধ করা হবে। আর যদি 6 মাসের বেশি হয়ে যায় ডিফারেন্সটা বা ভুলটা, তাহলে তোমাকে পরিশোধ করা হবে না। এরপর পরবর্তী তারিখের চেকটা বলা হয়েছে। সো পরবর্তী তারিখের চেক কাকে বলে? ধরো আজকে 25/3/2022, হ্যাঁ, তো তুমি আজকে একটা চেক লিখলা, কিন্তু ওই চেকের মধ্যে তারিখটা লিখলা হচ্ছে 30/3/2022। সো এখানে কি তারিখটা পরবর্তী দিনের তারিখ লিখেছো না? তুমি কি আজকের তারিখ লিখেছো? না। তুমি কি আগের দিনের তারিখ লিখেছো? না। তুমি লিখেছো হচ্ছে পরবর্তী দিনের তারিখ, মানে 30/3/2022। সো আজকে তুমি চেকটা মানে আজকে তুমি চেকটা তৈরি করছো, কিন্তু চেকের মধ্যে লিখছো 30 তারিখ, সেটা হচ্ছে পরবর্তী তারিখের চেক। সো দেখো এখানে কি বলা হয়েছে, এ ধরনের চেকে চেক প্রস্তুতকারীর তারিখ হতে পরবর্তী আগামী কোনো তারিখ উল্লেখ থাকে। এক্ষেত্রে উক্ত তারিখ না আসা পর্যন্ত ব্যাংক থেকে টাকা তোলা যাবে না। সো আমি যেহেতু 30 তারিখ লিখেছি, এই 30 তারিখের আগে আমি চেকের থেকে টাকাটা তুলতে পারবো না। কিন্তু পূর্ববর্তী তারিখের চেকের ক্ষেত্রে এরকম কিছু বলা নাই। পূর্ববর্তী তারিখের চেকের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি এতই আগের তারিখ লিখবা না যাতে 6 মাসের বেশি হয়ে যাবে, 180 দিনের বেশি হয়ে যায়। সো পূর্ববর্তী তারিখের চেকটা হচ্ছে কি, তুমি যেদিন প্রস্তুত করছো, মানে 25 তারিখে প্রস্তুত করছো, কিন্তু তুমি তারিখ ভুলে লিখেছো 20 তারিখ। ওকে, সো এটা হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। আর পরবর্তী তারিখের চেক মানে হচ্ছে তুমি 25 তারিখ প্রস্তুত করছো, কিন্তু চেকের মধ্যে নাম লিখেছো বা চেকের তারিখটা লিখেছো 30 তারিখে। সো সেক্ষেত্রে তুমি 30 তারিখ হওয়ার আগ পর্যন্ত তুমি ওই চেকের টাকাটা উত্তোলন করতে পারবে না। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, এরপর বলা হয়েছে বাতিল বা বাসি চেক। আচ্ছা তোমরা কি হচ্ছে পড়া সম্পর্কে ক্লিয়ার হচ্ছ? মানে তোমরা এখানে যতজন আছো সবাই যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমি সামনে আগাবো। এরপর বলা হচ্ছে বাতিল বা বাসি চেক। একটি চেকের ভ্যালিডিটি চেকে উল্লেখিত তারিখ হতে পরবর্তী 6 মাস পর্যন্ত। যদি উক্ত তারিখের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপন করা না হয় তবে তা বাতিল অথবা বাসি হয়ে যায়। এই যে বলা হয়েছে না যে 6 মাস অথবা 180 দিন, তারিখের ডিফারেন্সটা যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে কি বাতিল চেক অথবা বাসি চেক। ওকে, আচ্ছা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আপু আমাদের কত মার্কসের হচ্ছে এক্সাম হতে পারে, রিটেনের উপর কত মার্কস থাকতে পারে, এমসিকিউর উপর কত মার্কস থাকতে পারে। অনেকেই তোমরা এমসিকিউ পার্টটার উপর অনেক বেশি গুরুত্ব দাও, কিন্তু রিটেন পার্টের উপর গুরুত্ব দাও না। এইটা কিন্তু একদমই ঠিক না। তোমাদের রিটেন পার্টের উপর গুরুত্ব দিতে হবে, প্লাস প্রতিদিন 2-3 পেজ করে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, 2-3 পেজ করে তাড়াতাড়ি লেখার চেষ্টা করবে, আর হাতের লেখাটা ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে? তো তোমাদের রিটেন পার্টে কিন্তু আহামরি অনেক লিখতে হবে না, তোমাদের প্রশ্নের মধ্যেই অ্যান্সারের জন্য হালকা জায়গা থাকবে। ধরো এই হচ্ছে প্রশ্ন, হ্যাঁ, সো প্রশ্নের মধ্যে এখানে প্রশ্নটা লেখা থাকবে, এখানে একটু গ্যাপ থাকবে, এখানে আরেকটা প্রশ্ন থাকবে। তো এই যে গ্যাপ জায়গাটা আছে এখানে তোমাকে অ্যান্সার লিখতে হবে। ওকে, সো এই যে অ্যান্সার যখন তুমি লিখবে তখন তোমার মাথায় রাখতে হবে যে তোমার যেহেতু জায়গাটা কম, তুমি ঘুরায় পেঁচায় না লিখে সহজভাবে লিখে ফেলো, ডিরেক্টলি লিখে ফেলো। তোমার কাছে চাইলেও হচ্ছে দাগ কাটা চেক কেন নিরাপদ, তুমি দাগ কাটা চেক কেন নিরাপদ এটার জন্য তুমি অনেক কিছু লিখলে, হ্যাঁ, লিখে শেষ লাইনে লিখলে যে এই জন্য দাগ কাটা চেক নিরাপদ, এরকম হবে না। কেন নিরাপদ সেটা এক লাইনে লিখতে হবে, যেহেতু দাগ কাটার ফলে, আমি বলে দিচ্ছি, দাগ কাটার ফলে চেকে কি হয়, সেই চেকটা ওই প্রাপক ছাড়া, যে চেকের মধ্যে যে প্রাপকের নাম লেখা আছে সেই প্রাপক ছাড়া আর কেউ উত্তোলন করতে পারে না। হ্যাঁ, সেই প্রাপক শুধুমাত্র ব্যাংক হিসাবে জমা দিয়ে সেই চেকের টাকাটা উত্তোলন করতে পারে, তাকেই বলা হয় দাগ কাটা চেক। আর এই দাগ কাটা চেক এই জন্যই বেশি নিরাপদ, কারণ বাহক চেকের মতো এটা অন্য কাউকে হচ্ছে টাকাটা দিয়ে দেওয়া হয় না, বা যেই চেকটা উপস্থাপন করে তাকেই টাকাটা দিয়ে দেওয়া হয় না। অবশ্যই চেকে তার নাম থাকতে হবে, এবং আহ তাকে, সে হচ্ছে ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকাটা উত্তোলন করতে পারবে, মানে ওই আমানতকারীর অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করতে হবে। সো এই জন্য কি বলা হয়, দাগ কাটা চেককে অধিক নিরাপদ একটা চেক বলা হয়।
আচ্ছা, সো এইভাবে তোমরা মূলত লিখবে। বোঝা যাচ্ছে না কেন? আচ্ছা, সো এখানে দেখো কি বলা হয়েছে, ভ্রমণকারীর চেক। ভ্রমণকারী চেক বলতে কি বোঝায়, বিভিন্ন স্থানে বা দেশে ভ্রমণের সময় নগদ টাকা না নিয়ে ব্যাংক থেকে অর্থ সাথে নেবার ব্যবস্থা হিসেবে যে চেক প্রদান করা হয় তাকে ভ্রমণকারীর চেক বলে। তো দেখো, আমি মনে করো যে থাইল্যান্ডে ঘুরতে গেছি, অথবা আমি মনে করো সুইজারল্যান্ডে ঘুরতে গেছি। তো সেক্ষেত্রে আমার কাছে যে সব সময় হচ্ছে টাকা থাকবে এমন কিছু না, অথবা আমি ব্যবসার প্রয়োজনে অনেক জায়গায় হচ্ছে আমার যাওয়া লাগে, দেশের বাইরে যাওয়া লাগে। তো সবসময় হচ্ছে ক্যাশ ক্যারি করা পসিবল হয় না, বা সবসময় হচ্ছে টাকা ক্যারি করা পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা এমন একটা চেক দিব যেটা হচ্ছে আমি ব্যাংক থেকে, যে কোনো দেশ থেকে আমি কি করতে পারবো, টাকাটা উত্তোলন করতে পারবো। তো বিভিন্ন স্থানে বা দেশে ভ্রমণের সময় নগদ টাকা না নিয়ে ব্যাংক হতে অর্থ সাথে নেবার ব্যবস্থা হিসেবে যে চেক প্রদান করা হয় তাকে ভ্রমণকারী চেক বলে। তো ইস্যুকারী ব্যাংকের বিভিন্ন শাখা বা বিদেশে যে কোনো শাখা ও প্রতিনিধির নিকট জমা দিয়ে উক্ত চেকের টাকাটা ভোগ করা যায়। তো বিদেশে যদি ওই ব্যাংকের কোনো শাখা থাকে তাহলে আমি সেই শাখা বা ব্রাঞ্চ থেকে আমি টাকাটা উত্তোলন করতে পারবো, সেটাই হচ্ছে ভ্রমণকারী চেক। এরপর হচ্ছে খোলা চেক। খোলা চেক কি? খোলা চেক মানে হচ্ছে যে চেকে মানে কোনো ধরনের চিহ্ন বা দাগ কাটা থাকে না তাকে বলা হয় খোলা চেক। ঠিক আছে, কোনো চিহ্ন থাকবে না, দাগ কাটা থাকবে না, সেটা হচ্ছে খোলা চেক। আর ফাঁকা চেক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাঁকা চেক মানে হচ্ছে যেই চেকে নগদ টাকার উল্লেখ থাকবে না, মানে টাকার অঙ্ক লেখা থাকবে না, সেটাকে বলা হয় ফাঁকা চেক। ঠিক আছে, সো খোলা চেক আর ফাঁকা চেক এই দুইটার ডিফারেন্স হচ্ছে, খোলা চেকের মধ্যে কোনো দাগ কাটা থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, কোনো দাগ কাটা থাকবে না, সেটা হচ্ছে খোলা চেক। আর ফাঁকা চেকের ক্ষেত্রে কোনো টাকার পরিমাণ উল্লেখ থাকবে না। ওকে, এরপর বলা হচ্ছে কার্ড বা মার্কেট চেক, যে কার্ডের মাধ্যমে বাজারে বা দোকানে টাকার পরিবর্তে চেকের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করা হয়। যেমন আমরা হচ্ছে ক্রেডিট কার্ড অথবা হচ্ছে ডেবিট কার্ড, এগুলো হচ্ছে ব্যবহার করে আমরা ধারে অথবা জমা থেকে টাকা উত্তোলন করে কি করতে পারি, পণ্য সামগ্রী ক্রয় করতে পারি বা বিলটা পে করতে পারি। সেগুলোকে বলা হয় কার্ড অথবা মার্কেট চেক। তো উদাহরণস্বরূপ বলা হয়েছে এখানে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। ওকে, এরপর চেকের প্রকারভেদ থেকে এখানে কিছু আছে, এটা তোমাদের আগেই দেখিয়েছি। সো এই টপিকটা এখন বাদ দিচ্ছি। এখন হচ্ছে বিনিময় বিল। বিনিময় বিল মানে কি? বিনিময় বিল মানে হচ্ছে এই যে প্রথম লাইনটা জাস্ট পড়ো, প্রথম লাইনটাই হচ্ছে বিনিময় বিল কাকে বলে। দ্রব্যের বিক্রেতা কর্তৃক ক্রেতাকে দ্রব্যের মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার শর্তহীন আদেশকে বিনিময় বিল বলে। মানে বিক্রেতা ধারে বিক্রয় করেছে, ঠিক আছে, বিক্রেতা কি করেছে, ধারে বিক্রয় করেছে। এখন যতটার পণ্য বিক্রয় করেছে, ধরো 20,000 টাকার পণ্য ধার করেছে, সো ক্রেতাকে বললো আচ্ছা আমি যে তোমার কাছে বিক্রয় করব তাহলে আমাকে একটা বিল দাও যেটার মাধ্যমে তুমি আমাকে এত মাস পরে টাকাটা দিয়ে দিবে। সো সাধারণত 3 মাস অথবা 6 মাস, 3 থেকে 6 মাসের মতো হয় বিনিময় বিলটা, খুব কম সময়ের জন্য। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করার শর্তহীন আদেশকে বলা হয় বিনিময় বিল। সো বিনিময় বিল এখানে হচ্ছে ধারে যে বিক্রয় করে মানে বিক্রেতা, সে হচ্ছে ক্রেতা থেকে বিনিময় বিল এক্সপেক্ট করে, সো তৈরি করে হচ্ছে বিক্রেতা বিনিময় বিলটা। এখানে অভ্যন্তরীণ বিনিময় বিল আছে, এগুলোর দরকার নাই, বৈশিষ্ট্যরও দরকার নাই। বিনিময় বিলের তোমরা কতটা, দাঁড়া আমি একটু দেখাচ্ছি, পেয়ে যাও। ওকে, সো বিনিময় বিলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে কয়টা পক্ষ আছে। এখানে পক্ষ আছে হচ্ছে 4টা, আদেশটা, আদিষ্ট, স্বীকৃতকারী আর হচ্ছে প্রাপক। এখানে আদেশটাকে, আদেশটা হচ্ছে যে বিনিময় বিলের অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ প্রদান করে। আদিষ্ট হচ্ছে যাকে নির্দেশ প্রদান করা হয় টাকাটা পরিশোধের জন্য, সে হচ্ছে আদিষ্ট। আর স্বীকৃতকারী হচ্ছে বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে, যে এখানে ক্রেতা বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করেন যে আচ্ছা ঠিক আছে আমি একটা স্বাক্ষর প্রদান করে আমি বিনিময় বিলের যে শর্তটা আছে, শর্ত বলতে কি বোঝায়, কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবে এরকম শর্ত, এটা একটা তোমার শর্তহীন নির্দেশ প্রদান করবে, হ্যাঁ, বিক্রেতা, যে আমাকে এতদিনের মধ্যে বিনিময় বিলের অর্থটা পরিশোধ করতে হবে। তো স্বাক্ষর প্রদান করে এখানে স্বীকৃতকারীকে, স্বীকৃতকারী হচ্ছে মূলত ক্রেতা। এরপর প্রাপক আছে, সেই 4টা পক্ষ বিনিময় বিলের ক্ষেত্রে আছে। হ্যাঁ,
আর বাকি বৈশিষ্ট্যগুলো মোটামুটি হচ্ছে চেকের সাথে মিলে যায়। এরপর হচ্ছে অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র আর বিনিময় বিলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, অঙ্গীকারপত্রের ক্ষেত্রে প্রতিশ্রুতি বা প্রমিস দেওয়া হয় যে আমি প্রমিস প্রদান করছি অথবা অঙ্গীকার প্রদান করছি, আমি চাহিবা মাত্র বা একটা নির্দিষ্ট সময় পর টাকাটা পরিশোধ করব, ঠিক আছে। সো এটাকে প্রতিশ্রুতিপত্র বলা হয়। সো এই যে দেখো, প্রতিজ্ঞাপত্র একটা নমুনা দেওয়া আছে, আমি আজ হতে 3 মাস পরে মোহাম্মদ জাহিদকে অথবা তার আদিষ্ট ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি জানাচ্ছি। তো এখানে আদিষ্ট ব্যক্তিকে বলতে বোঝানো হয়েছে যে ধরো মিস্টার জাহিদ চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার টাকাটা হচ্ছে আমার বোন নিক, ঠিক আছে, ধরো মিস্টার জাহিদের বোনের নাম হচ্ছে মনি। সো মিস্টার জাহিদ বলল যে একটা নির্দিষ্ট সময় পর আমার যে প্রতিশ্রুতি পত্রের টাকাটা আছে বা অঙ্গীকার পত্রের যে টাকাটা আছে সেটা মনিকে প্রদান করা হোক। সো সেক্ষেত্রে বলা হয়েছে যে আমি আজ হতে 3 মাস পরে মোহাম্মদ জাহিদকে অথবা তার আদিষ্ট ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে অঙ্গীকার পত্র বা প্রমিসরি নোট। সো অঙ্গীকার পত্রের ক্ষেত্রে অঙ্গীকার করা হয়, আর বিনিময় বিলের ক্ষেত্রে এটা একটা শর্তহীন নির্দেশ বা এটা একটা চুক্তির মতো, যে একটা নির্দিষ্ট সময় পর আমি চাহিবা মাত্র হচ্ছে আমাকে বিনিময় বিলের টাকাটা পরিশোধ করতে হবে। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা অত একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে 7 নাম্বারটা দেখো, পক্ষ। অঙ্গীকার পত্রের ক্ষেত্রে 2টা পক্ষ থাকবে, একজন হচ্ছে অঙ্গীকার দাতা যে অঙ্গীকার প্রদান করবে একটা নির্দিষ্ট সময় পর টাকা দেওয়ার, আর অঙ্গীকার গ্রহীতা যে হচ্ছে মূলত অঙ্গীকারটা নিবে। হ্যাঁ, অঙ্গীকার গ্রহীতা মানে হচ্ছে যাকে অঙ্গীকার দেওয়া হয় বা যে অঙ্গীকারটা গ্রহণ করে, যে আচ্ছা ঠিক আছে, ধরো মিস্টার ক আর মিস্টার খ। সো মিস্টার ক হচ্ছে মিস্টার খ কে 50,000 টাকা প্রদান করছে। হ্যাঁ, সো এখানে ক কি করবে, ক হচ্ছে অঙ্গীকার গ্রহীতা, অঙ্গীকার গ্রহীতা, ঠিক আছে। অঙ্গীকার গ্রহীতা হচ্ছে ক, কারণ সে খ কে টাকাটা প্রদান করছে। সো খ হচ্ছে কি, খ হচ্ছে অঙ্গীকার দাতা, সে অঙ্গীকার প্রদান করবে যে একটা নির্দিষ্ট সময় পর আমি কি করব, আবার মিস্টার ক কে টাকাটা পরিশোধ করে দিব। সো সে হচ্ছে অঙ্গীকার দাতা খ, মানে সে অঙ্গীকার প্রদান করছে যে আমি 50,000 টাকা দিয়ে দিব একটা নির্দিষ্ট সময় পর। আর সে অঙ্গীকার গ্রহীতাটা কি, মিস্টার ক, সে হচ্ছে ঋণটা দিয়েছিল বা টাকাটা দিয়েছিল। সো সে অঙ্গীকার গ্রহণ করবে মিস্টার খ থেকে একটা নির্দিষ্ট সময় পর মিস্টার খ যাতে টাকাটা দিয়ে দেয়। ওকে, এখানে বিনিময় বিলের ক্ষেত্রে দেখো কে আদেশটা, কে আদিষ্ট আর হচ্ছে কে প্রাপক সেটা লেখা আছে। সো ওইটা অত একটা বেশি ইম্পর্টেন্ট না। আর স্বীকৃতকারী এটাও দেওয়া আছে, অভ্যন্তরীণ বই। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, সো পেজ আপ। এখানে আমরা দেখব কিছু প্র্যাকটিস কোশ্চেন্স, হ্যাঁ, যেগুলা হচ্ছে বিগত বছরে এসেছে এবং তোমাদের প্রশ্ন আসতে পারে। সো আমি এখানে 2টা সাজেশন দিব। প্রথম সাজেশনটা হচ্ছে, আমি যে প্রশ্নগুলা এখন লিখে দিব সেই প্রশ্নগুলো তোমরা কি করবে, অ্যান্সার গুলো লিখে প্র্যাকটিস করবে, যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা কতটা সংক্ষেপে কতটা সুন্দর করে লিখতে পারো। এটা হচ্ছে 1 নাম্বার টাস্ক, যে আমি যে প্রশ্নগুলো এখন লিখে দিব সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বাসায় একটা খাতার মধ্যে লিখবে, এবং তোমরা যদি লেখা শেষ করো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিবে যে আপু আমি লিখেছি। সো আমি বুঝতে পারবো যে না, এই ছেলেটা অথবা এই মেয়েটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য খুবই সিরিয়াস। আর আমরা হচ্ছে সবাই মোটামুটি জানি যে গত বছর যখন পরীক্ষা হয়েছিল তখন 100 মার্কের মধ্যে হয়েছিল, তার মধ্যে 60 মার্ক ছিল এমসিকিউ আর 40 মার্ক ছিল রিটেন পার্ট, ঠিক আছে। সো এবারও কিন্তু ওইরকম পরীক্ষা আসতে পারে বা ওইরকম তোমার কোশ্চেন প্যাটার্নটা থাকতে পারে, সেটা কিন্তু খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে। মানে যে প্রসপেক্টাস আছে ঢাকা ইউনিভার্সিটির অথবা বিভিন্ন ইউনিভার্সিটির, তোমরা যখন পরীক্ষা দিবে একটা প্রসপেক্টাস দেওয়া হয় না, প্রসপেক্টাসের মধ্যে কি উল্লেখ থাকে যে তোমার কমপক্ষে এসএসসি এইচএসসি তে কতটুকু জিপিএ থাকবে, হ্যাঁ কমপক্ষে কতটুকু লাগবে। তো আমার জানা মতে হচ্ছে 4.5 ছিল, এখন কতটুকু করা হবে সেটা কিন্তু প্রসপেক্টাসে লেখাই থাকবে। 2 নম্বরে হচ্ছে কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হবে, 3 নম্বরে হচ্ছে কত মার্কস থাকবে, 4 নম্বরে হচ্ছে লিখিত কত মার্কস, আর হচ্ছে লিখিত আর হচ্ছে তোমার এমসিকিউর কত মার্কস। তো সেগুলো বিস্তারিত লিখে একটা প্রসপেক্টাস তোমাদের 1 মাস অথবা 15 দিন আগে দেওয়া হবে।
এবং তোমাদের আগেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে করে প্রসপেক্টাস দেওয়ার সাথে সাথে তোমরা সেটা পড়ো, পড়ে তারপর হচ্ছে ওই যে ফর্ম তুলতে হবে, অবশ্যই তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে সেটার ফর্ম তুলতে হবে, তারপর হচ্ছে তোমাদের একটা এডমিট কার্ড আসবে সেটা নিতে হবে, এরকম অনেক কিছু প্রসিডিউর থাকবে। হ্যাঁ, তোমরা এখন এত টেনশন করো না, প্রসপেক্টাসটা আসলে আরো বেশি জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে দিব। আচ্ছা, সো প্র্যাকটিসের জন্য আমি এখন কিছু প্রশ্ন তোমাদের জন্য লিখে দিব, প্রশ্নটা লিখে দিলে তোমরা ওই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, 1 নাম্বার টাস্ক হচ্ছে আমি যে প্রশ্নগুলো লিখে দিব সেগুলো হচ্ছে তোমরা বাসায় বসে বসে করবে, প্র্যাকটিস করবে। আর 2 নাম্বার যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন রেফারেন্স বই আছে না ফিনান্স সেকেন্ড পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য আমি 2টা রেফারেন্স বই পড়েছিলাম, একটা হচ্ছে খালেকুজ্জামান স্যারের, আরেকটা অন্য আরেকটা রাইটারের পড়েছিলাম। সো খালেকুজ্জামান স্যারের বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমার কিছু প্রশ্ন দেওয়া হয় একসাথে। কিরকম প্রশ্ন? 2 মার্কসের জন্য প্রশ্ন। হ্যাঁ, 2 মার্কসের জন্য কিছু প্রশ্ন থাকে, যে যেমন প্রশ্ন থাকতে পারে যে সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, কি কি প্রশ্ন আসতে পারে আমি এখানে একটা লিখে দিই। হ্যাঁ, প্রথম প্রশ্ন থাকতে পারে সরকারি ও ব্যাংক নোটের মধ্যে পার্থক্য। ব্যাংক নোটের মধ্যে পার্থক্য, সো ডিফারেন্সটা কি, এর মধ্যে পার্থক্যগুলা কি কি সেগুলা তোমাকে লিখতে বলতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা প্রশ্ন। সো তোমরা কি করতে পারো, তোমাদের যে বইটা আছে রেফারেন্স বই ফিনান্স সেকেন্ড পেপারের, মানে হচ্ছে বিমা বা ব্যাংকিং এবং বিমার যে পার্টটা আছে সেই পার্টে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে তোমাদের যে 2 মার্কসের জন্য যে কোশ্চেনটা থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সো প্রথমে আমি বলি সরকারি নোট এবং ব্যাংক নোট এই দুটার মধ্যে পার্থক্য কি বলতো? সরকারি নোটগুলা কি কি বলতো? সরকারি নোট হচ্ছে মূলত 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই 3টা নোট হচ্ছে সরকারি নোট। এবং এই সরকারি নোট কে ইস্যু করে? অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সরকারি নোট ইস্যু করা হয়। সো পার্থক্য কিন্তু আমরা এখানে 2টা দেখছি। 1 নাম্বার হচ্ছে সরকার নিজ দায়িত্বে যেই নোটটা ইস্যু করে, বা অর্থ মন্ত্রণালয় কর্তৃক সরকারের পক্ষ হয়ে যে নোটটা ইস্যু করা হয় সেটা হচ্ছে সরকারি নোট। আর সরকারি নোটগুলা কি কি? 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট। আর ব্যাংক নোটগুলা কি কি বলতো? এই 3টা নোট বাদে যত টাকা আছে সবগুলা হচ্ছে ব্যাংক নোট। আর টোটাল ব্যাংক নোট কয়টা সেটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, তো এখানে তোমার যেহেতু এটা একটা সৃজনশীল প্রশ্ন, এখানে 2 মার্কস বা 3 মার্কসের জন্য কোশ্চেন আসবে এবং জায়গা খুব কম দেওয়া থাকবে, তো ওই জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। এই জন্য ঘুরায় পেঁচা না লিখে যতটুকু অ্যান্সার বা যতটুকু যত সহজে ছোট করে লেখা যায় সেটা চেষ্টা করবে। ব্যাংক নোট হচ্ছে কি? ব্যাংক নোট মূলত কে ইস্যু করে? ব্যাংক নোটকে অর্থ মন্ত্রণালয় ইস্যু করে না, ব্যাংক নোট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। মানে সেই দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সো ব্যাংক নোট ইস্যু করবে এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওকে, এই যে হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপর 2 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন কি হতে পারে এরকম, বাহক চেক, চেক অপেক্ষা কম নিরাপদ কেন? সো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ কেন? সো একটা উত্তর হতে পারে যে দেখো, বাহক চেকের ক্ষেত্রে চাহিদা মাত্র বা ব্যাংকে চেকটা উপস্থাপন করা মাত্র হচ্ছে কি ব্যাংক সে টাকাটা পরিশোধ করে দেয়, সেহেতু এই বাহক চেকটা কম নিরাপদ, মানে একদমই নিরাপদ না। এখন যদি তোমার চেকটা রাস্তায় পড়ে যায়, কেউ যদি পায়, সেটা পেয়ে যদি হচ্ছে ব্যাংকে উপস্থাপন করে, বাহক চেকের টাকাটা ব্যাংক দিতে বাধ্য। তো বাহক চেকটা হচ্ছে কম নিরাপদ। আর হুকুম চেকের ক্ষেত্রে অনুমোদন দরকার হয়। হুকুম চেকের ক্ষেত্রে কি দরকার হয়? অনুমোদন দরকার হয়। সো এই জন্য হুকুম চেকটা একটু বেশি নিরাপদ। ঠিক আছে, ওইখানে যাকে অনুমোদন দেওয়া হয় বা যার নামটা লেখা হয় শুধুমাত্র তাকেই দেওয়া হয়। সো হুকুম চেক একটু বেশি নিরাপদ। এরপর 3 নাম্বার, 3 নাম্বার আসতে পারে যে হস্তান্তরযোগ্য,
হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বুঝো? সো এই প্রশ্নটা আসতে পারে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বোঝায়। হস্তান্তরযোগ্য ঋণের দলিল মানে হচ্ছে যেই দলিলটা বা যেই ঋণের দলিলটার মালিকানা হস্তান্তর করা যায়, যেমন কি হতে পারে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, যে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এই তিনটাই কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল। মানে এর যে মালিকানা বা ইকুইটিটা আছে সেটা আমরা কি করতে পারি, ইচ্ছা করলে হস্তান্তর করতে পারি। সো এটাকে বলা হয় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হ্যাঁ, এরপর বলতে পারে যে চেকের আদিষ্টকে। হ্যাঁ, 4 নাম্বার প্রশ্ন আসতে পারে কে, চেকের আদিষ্ট কে। সো চেকের আদিষ্ট এখানে কে বলতো, এটা আমি একবার করে দেই। চেকের আদিষ্ট হচ্ছে মূলত ব্যাংক। হ্যাঁ, মানে যাকে আদেশ প্রদান করা পরিশোধের জন্য, সো চেকের আদিষ্ট হচ্ছে এখানে ব্যাংক। আর আদেশটাকে যে আদেশ প্রদান করে, সেখানে আদেশটা হচ্ছে আমানতকারী আর আদেশটা হচ্ছে ব্যাংক। এরপর এই যে এই রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে, এটা ধরো 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নটা আসতে পারে যে দাগ কাটা চেক কেন নিরাপদ? দাগ কাটা চেক কেন নিরাপদ? সো দাগ কাটা চেক নিরাপদ কারণ হচ্ছে এই যে বাহক চেক আছে, হুকুম চেক আছে, এই দুইটা চেকের উপরে দাগ কেটে কি করা হয়, দাগ কাটা চেককে অনেক বেশি নিরাপদ বানায় ফেলা হয়। সো নিরাপদ বানানোর ফলে বা নিরাপদ কিভাবে হয়, নিরাপদ হওয়ার কারণ হচ্ছে ওই চেকটা আর কেউ, মানে হচ্ছে ওই চেকের প্রাপক ছাড়া আর কেউ উত্তোলন করতে পারে না, এবং আমানতকারীর ব্যাংক হিসাবে গিয়ে সেই টাকাটা উত্তোলন করতে হয়। সো দাগ কাটা চেক, বাহক চেক বলো, হুকুম চেক বলো, যে কোনো চেক থেকে অনেক বেশি নিরাপদ। সেই প্রশ্নটা আসতে পারে। এরপর ধরো 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে চেক হারিয়ে গেলে কি করা উচিত? চেক হারিয়ে গেলে কি উচিত? এখানে আমি জাস্ট একটা লাইন বলে দিই, চেক হারিয়ে গেলে প্রথমত আমরা কি করব, আমার যে ব্যাংক আছে বা আমার চেকটা হচ্ছে যে ব্যাংকে আমি খুলেছিলাম, সরি আমার যে অ্যাকাউন্টটা আমি যে ব্যাংকে খুলেছিলাম, সেই অ্যাকাউন্ট বা সেই ব্যাংক আমাকে কি করেছে, চেকটা প্রদান করেছে। তো সেই ব্যাংককে আমার আগে জানাতে হবে যে আমার এই চেকটা হারিয়ে গেছে, সো আমার চেকের নাম্বারটা হচ্ছে এত, তারপর হচ্ছে আমার চেকের মধ্যে নাম লেখা ছিল এত, তারিখ লেখা ছিল এত। সো ইনফরমেশন গুলো তুমি যদি দাও, তখন ব্যাংক কি করবে, তাড়াতাড়ি করে সেই চেকটা বন্ধ করে দিবে, যাতে করে কেউ সেই চেকের টাকাটা উত্তোলন করতে না পারে। সো চেক হারিয়ে গেলে প্রথমত আমাদের কি করতে হবে, ব্যাংক কর্তৃপক্ষকে আমাদের জানাতে হবে। এটাই হচ্ছে করণীয়। আর লাস্ট কোশ্চেন 7 নাম্বারটা হচ্ছে, এটা একটু আনরিলেটেড, তাও আমি দিয়ে দিচ্ছি। ব্যাংক ড্রাফট ও অর্ডারের মধ্যে পার্থক্য। অর্ডারের মধ্যে পার্থক্য। আচ্ছা, সো ব্যাংক ড্রাফট কি? ব্যাংক ড্রাফট এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে কি একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটা হস্তান্তর যোগ্য একটা ঋণের দলিল, ব্যাংক ড্রাফট। আর পে অর্ডার কিন্তু হস্তান্তরযোগ্য না। সো ব্যাংক ড্রাফট আমি ইচ্ছা করলে হস্তান্তর করতে পারি, ঠিক আছে, আর পে অর্ডার আমি ইচ্ছা করলে হস্তান্তর করতে পারি না। এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য। ব্যাংক ড্রাফটের এখানে হচ্ছে 3টা পক্ষ থাকে। 3টা পক্ষ কি কি? একজন হচ্ছে যে চেকটা, সরি, ব্যাংক ড্রাফটটা প্রস্তুত করবে, তো তাকে কি বলা হয়, প্রস্তুতকারী। তো 1 নাম্বার পক্ষ হচ্ছে ব্যাংক ড্রাফট, যে প্রস্তুতকারী সে হচ্ছে 1 নাম্বার পক্ষ। 2 নাম্বার হচ্ছে প্রাপক, 3 নাম্বার হচ্ছে প্রদানকারী। মানে ব্যাংক ড্রাফটের টাকাটা যে প্রদান করবে সে হচ্ছে প্রদানকারী, আর যে ব্যাংক ড্রাফটের টাকাটা গ্রহণ করবে সে হচ্ছে প্রাপক। তো 3টা পক্ষ আমি আবার রিপিট করছি। 1 নাম্বার হচ্ছে যে প্রস্তুতকারী ব্যাংক ড্রাফট, সে 1 নাম্বার পক্ষ। 2 নাম্বার হচ্ছে যে প্রাপক, মানে যাকে টাকাটা দেওয়া হবে। আর 3 নাম্বার হচ্ছে যে প্রদান করবে টাকাটা। এই 3টা পক্ষ হচ্ছে ব্যাংক ড্রাফটের। আর পে অর্ডার এটা যেহেতু হস্তান্তরযোগ্য না, সেক্ষেত্রে এখানে মাত্র 2টা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে কি, একটা পক্ষ হচ্ছে যে প্রস্তুত করবে, ঠিক আছে, প্রস্তুতকারী। আর হচ্ছে তোমার যে টাকাটা পাবে, প্রাপক। সো বলতে পারো
প্রদানকারী এবং হচ্ছে প্রাপক, এই দুইটা পক্ষই হচ্ছে কি থাকবে তোমার পে অর্ডারের মধ্যে থাকবে। সো বন্ধুরা এখানে কয়টা প্রশ্ন আছে দেখো তো, 1 2 3 4 5 6 সাতটা কোশ্চেন আছে। দাঁড়া এখানে এক লিখি, হ্যাঁ এখানে টোটাল 7টা কোশ্চেন আছে। এই 7টা কোশ্চেনের অ্যান্সার সুন্দর করে লিখে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। আগামীকাল কিন্তু 5:30টায় তোমাদের সাথে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা জয়েন করবে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা। এরপর দেখি আর কিছু নিয়ে আলোচনা করা যায় নাকি। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং এর ধারণা, ঠিক আছে? ইলেকট্রনিক ব্যাংকিং কি? ইলেকট্রনিক ব্যাংকিং মানে হচ্ছে একটা সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা যেখানে কম্পিউটারের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করা হয়। সো ইলেকট্রনিক ব্যাংকিং এটা আমরা সবাই জানি, যেমন এটিএম ব্যাংক আছে, তারপর হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ ব্যবস্থা আছে, আরো অনেক ধরনের মোবাইল ব্যাংকিং আছে, হোম ব্যাংকিং আছে। সো এগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং, মানে কম্পিউটারাইজড একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা আধুনিক সেবা সুবিধা পেয়ে থাকি, ঠিক আছে? ওকে, এরপর কি ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্রমবিকাশ, এটা হচ্ছে তোমাদের দরকার নেই। দরকার নেই বলতে বোঝাচ্ছি যে এখানে রিটেন পার্টের জন্য এটা দরকার নেই, গুরুত্ব এটারও দরকার নেই। তারপর হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড মানে হচ্ছে আমার টাকা যদি হচ্ছে ব্যাংকে জমা থাকে তাহলে আমি এই কার্ড ব্যবহার করার মাধ্যমে আমি পণ্য ক্রয় করতে পারবো। মানে আমি যখন টাকাটা পরিশোধ করব তখন আমার নগদ বা ক্যাশ দরকার নেই। আমি ইচ্ছা করলে কি করতে পারবো, আমি কোনো কিছু ক্রয় করার সময় ডেবিট কার্ড পাঞ্চ করে আমার যে ব্যাংকে টাকা জমা আছে সেখান থেকে আমি টাকাটা উত্তোলন করতে পারবো। যেমন ডেবিট কার্ড আমি কোথায় ব্যবহার করতে পারি, এটিএম যে বুথটা আছে সেই এটিএম বুথে গিয়ে আমি ডেবিট কার্ড পাঞ্চ করার মাধ্যমে আমি টাকা উত্তোলন করতে পারি, ট্রান্সফার করতে পারি, আমি ইউটিলিটি বিল পরিশোধ করতে পারি। সো ডেবিট কার্ডের মাধ্যমে আমি এসব করতে পারি। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডেবিট কার্ডের মাধ্যমে কি কি করা যায়, হ্যাঁ, অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি, অথবা ডেবিট কার্ড কাকে বলে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। অন্যদিকে ক্রেডিট কার্ড হচ্ছে কি, দেখো এখানে ক্রেডিট কার্ডের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড ইত্যাদি হচ্ছে ক্রেডিট কার্ড। সো ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা ভোগ করা যায়। ধরো আমার ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে 50,000 টাকা। সো আমি 50,000 টাকা পর্যন্ত ধারে কি করতে পারবো, পণ্য সামগ্রী ক্রয় করতে পারবো ক্রেডিট কার্ডের মাধ্যমে। আমি ধারে 50,000 টাকা পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে কার্ডের একটা সুবিধা, মানে হচ্ছে আমি ধারে আমার ব্যাংকে যদি জমা নাও থাকে তাও কি করতে পারবো, আমি সেই টাকাটা ব্যবহার করতে পারবো। কত পর্যন্ত, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমি ক্রেডিট কার্ডে টাকা উত্তোলন করতে পারবো, বা টাকা ওই নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমি পণ্য ক্রয় করতে পারবো ধারে। সো দেখো এই যে 50,000 লিমিট আছে, এখানে 5 লাখও লিমিট হতে পারে, হ্যাঁ 5 লক্ষ টাকাও হতে পারে, আরো বেশি হতে পারে। সো এটা ডিপেন্ড করে। এরপর হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং সহজে যদি বলতে চাই, আমি যে নির্দিষ্ট একটা অবস্থানে থেকে, মানে আমি বাসায় বসেই হচ্ছে ব্যাংকের সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে হোম ব্যাংকিং। আর এটিএম মানে হচ্ছে এটিএম যে বুথ আছে সেখানে গিয়ে আমি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে আমি টাকা জমা, টাকা উত্তোলন, টাকা স্থানান্তর অনেক কিছু করতে পারি, সেটা হচ্ছে এটিএম। সো এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। বিক্রয় সেবা বিন্দু বা পিওসি। সো তোমরা এই যন্ত্রটা অনেক জায়গায় দেখেছো না, এই যন্ত্রের মধ্যে এই যে দেখো কাগজটা উঠছে, মানে কাগজের মধ্যে তোমার বিলটা লেখা থাকবে যে কত টাকা তুমি পারচেস করেছো। আর এখানে হচ্ছে কার্ড, তুমি জাস্ট কার্ড দিবে, তারপর হচ্ছে পিন নাম্বার এখানে লিখবে, যে দেখো এখানে ডিজিট দেওয়ার মতো একটা জায়গা আছে, সেখানে তুমি ডিজিটটা দিবে, দিলে তোমার ওই কার্ডটার মধ্যে যদি টাকা থাকে তাহলে কি হবে, তোমার এই টাকাটা পে হয়ে যাবে এবং একটা স্লিপ আসবে। সো এটা হচ্ছে বিক্রয় সেবা বিন্দু। মানে এই যে দেখো পিওসি হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় পণ্য বা সেবা গ্রহীতা পণ্য বা সেবার মূল্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারে। তো এখানে মনে করো একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এই যে মেশিনটা আছে মেশিনটার মধ্যে তুমি দিলে, তারপর তুমি পিন নাম্বার লিখলে অটোমেটিক্যালি টাকাটা পরিশোধ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং আর অনলাইন ব্যাংকিং। সো মোবাইল ব্যাংকিং মানে হচ্ছে কি, মোবাইল ব্যাংকিং এর মানে হচ্ছে যে তুমি মোবাইলের মাধ্যমে টাকা জমা দিতে পারবে, নগদ টাকা উত্তোলন করতে পারবে, তোমার বেতন পেতে পারো, তারপর এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করতে পারো, পণ্য ক্রয় করতে পারো। সো সবই তুমি কি করতে পারছো, মোবাইলের মাধ্যমে এই সুবিধাগুলো তুমি পাচ্ছ। সো যে ব্যাংকিং সুবিধায় আমি মোবাইলের মাধ্যমে টাকা জমা,
টাকা উত্তোলন, বেতন পাবো, তারপর হচ্ছে এক হিসাব থেকে অন্য হিসাবে ট্রান্সফার করব, সেটাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। আচ্ছা, আর অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং হচ্ছে কোনো একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা। মানে এক্ষেত্রে নেটওয়ার্কের অধীনে যে শাখাগুলো আছে সেই শাখাগুলো যে কোনো শাখায় গিয়ে আমি ব্যাংকিং সুবিধা পেতে পারি। তো ধরো সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তো সোনালী ব্যাংকে অনেকগুলো শাখা আছে, তো আমি যে কোনো শাখায় গিয়ে যদি আমি হচ্ছে সোনালী ব্যাংকের থেকে টাকা উত্তোলন করতে পারি, টাকা জমা দিতে পারি, যে কোনো শাখা থেকে যদি আমি আমার প্রয়োজনীয় সার্ভিসটা পাই, সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। তো অনলাইন ব্যাংকিং মানে হচ্ছে সবগুলো শাখা, হেড অফিস সব মিলে একটা সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে আমি যে কোনো ব্যাংক থেকে যখন খুশি সেবাটা পেতে পারি, সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। আর ওয়ান স্টপ ব্যাংকিং মানে হচ্ছে আমি একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়েই আমার যত চাহিদা আছে বা যত সার্ভিস লাগবে আমি সব সার্ভিস নিতে পারবো, সেটা হচ্ছে ওয়ান স্টপ ব্যাংকিং। এই যে দেখো, ধরো এইটা হচ্ছে আমানতকারী, সো আমানতকারী ব্যাংকারের কাছে গেল এবং এই একজন ব্যাংকারের কাছে গিয়ে যত ধরনের তার কুয়েরি ছিল, যত ধরনের প্রবলেম ছিল, যত ধরনের সেবা দরকার ছিল, সবকিছু সে পেয়ে গেল। সেটাকে বলা হয় ওয়ান স্টপ ব্যাংকিং, মানে তাকে আর বাকি জায়গায় যেতে হচ্ছে না, সে এক জায়গায় গিয়েই সকল সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে ওয়ান স্টপ ব্যাংকিং। সো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের আলোচনার বিষয়গুলো। আজকে আমরা কি পড়েছি? চেক, বিনিময় বিল, আর হচ্ছে অঙ্গীকারপত্র। তারপর সেকেন্ডলি আমরা হচ্ছে কি পড়েছি? ইলেকট্রনিক ব্যাংকিং এবং আধুনিক ব্যবস্থা। সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি সেটা লিখে দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো বাসায় লিখবে, লিখে যদি তোমরা যারা যারা লিখেছো তারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।